ত্রিপুরার জনগণের হয়ে আমরা রাজনৈতিক দলের তরফ থেকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই এবং তার ক্লারিফিকেশন চাই। আমাদের পূর্ব আসনে যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টি, আপনাদেরকে কপি দেওয়া হবে। 2018 সালের একটা এফিডেভিট আর 2024-এর একটা এফিডেভিট আমাদের হাতে রয়েছে, আপনারা পাবেন। 2018 সালে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৃতি দেবী সিং নামে, আর এই নির্বাচনে উনি কৃতি দেবী দেববর্মন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে লড়তে পারে, আমরা সবাই জানি, কিন্তু কোথাও না কোথাও ভোটার লিস্টের মধ্যে তার নাম থাকে। যেখানে নাম রয়েছে ওখান থেকে সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল রোল এনে জমা দিতে হবে। এই যে সবে কিছুদিন আগে জানুয়ারি মাসে 5 তারিখ যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, সেই ফাইনাল ভোটার লিস্টের মধ্যে কৃতি দেবী দেববর্মা নেই, কৃতি দেবী সিং লেখা ছত্তিশগড়। তো স্বাভাবিকভাবে যখন এটা সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল রোল নিয়ে আসবে, সেই নাম মোতাবেকই ব্যালট পেপার ছাপানো হবে, সেই নাম মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হবে। এবার ধরুন সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল রোল এর পর উনি একটা এফিডেভিট করেছেন, কোথাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে একটা এফিডেভিট করেছেন যে আমার নাম পরিবর্তন আমি করলাম, আমি কৃতি দেবী দেববর্মা নামে আমি এখন থেকে আজ থেকে পরিচিত হব। এই এফিডেভিট করার পর খবরের কাগজে ছাপতে দেওয়া ম্যান্ডেটরি, ছাপাতে হবে। কোন পত্রিকায় ছাপিয়েছেন, যদি চেঞ্জ করে থাকে, যদি এফিডেভিট করে থাকে, কোন পত্রিকায় ছাপিয়েছেন, দয়া করে খবরের কাগজের এই ছাপানো পত্রিকাগুলো আপনারা দিন। আর সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হবে। এই যে আমরা সন্দেহ প্রকাশ করছি ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে, শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে যে ওরা অটোনমাস বডি, তারা এই সমস্ত নিয়ে প্রশ্ন তুলছে। স্বাভাবিক প্রশ্নটাই কারণ সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল যদি সে প্রকল্প করে এখানে জমা দেয়, আমরা বিনম্রতার সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং এখানে যারা রয়েছেন সিও থেকে শুরু করে ওখানকার আরো, তাদের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা ডিমান্ড করছি এই সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল রোল আপনি জনসমক্ষে আপনারা তুলে ধরুন, আমরা জানতে চাই এটার মধ্যে কি রয়েছে। এটা হলো নাম নিয়ে প্রবলেম। এবার যখন আমরা পেজগুলো উল্টাই তখন দেখা যায় মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোনো কারণ নেই, সবাই বড় বড় ডিগ্রি প্রাপ্ত হতে হবে এরকম বলি না। উনি 2018 সালে হিন্দিতে লিখছেন 10th পাস না ফেল কিছু 10th লরেটো কনভেন্ট স্কুল 1992 সাল। কবে? লরেটো কনভেন্ট স্কুল 1992। এখানে লিখছেন মাই এডুকেশন কোয়ালিফিকেশন গাইডলাইন HSLC from Meghalaya Board of Secondary Education in the year 1990। এটা হচ্ছে 1992 18 সালে যেটা এফিডেভিট জমা দিয়েছে, আর এখানে লিখছেন 1990। তো অবভিয়াসলি আইদার দিস ওয়াজ এই 18 সালের এফিডেভিট ফলসলি সোর্ডিং করেছে,
not this has been falsely sworn. আমরা ওনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এটা জনসমক্ষে তুলে ধরার জন্য এই ক্যান্ডিডেটদের কাছে আমরা বিনম্রতার সাথে আমরা দাবি জানাচ্ছি। 2018 আর কোনো কিছু লেখা নেই, জাস্ট বছর 10 1992। এবার এখানে HLC 1990 লেখার পর আরেকটা কোয়ালিফিকেশনও দিয়েছেন, ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট ফ্রম ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট ইরমা। এটা খুব নামি একটা ইনস্টিটিউশন। ইরমা 1999 গুজরাটে। 1999 নাকি উনি, তাহলে 2008 এটা যদি হতো তাহলে 2018 সালে উনি এটা সাবপ্রেস করলেন কেন? দ্যাট ইজ অলসো এ ক্রাইম। আর এটা হচ্ছে সন্দেহটা আমরা কেন করছি, এটা কমন এডমিশন টেস্টের মাধ্যমে ইরমার মতো একটা ইনস্টিটিউশন কমন এডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে হয়। আর ওনার যা যোগ্যতা, যদি ধরে নেন 10 পাস করেছেন, 10 পাস করে এই ইনস্টিটিউট ভর্তি হওয়ার কমন এডমিশন টেস্ট এপিয়ার করার কোনো সুযোগ নেই। তাহলে এই যে সার্টিফিকেট, এই যে ইরমার উনি যে দাবি করেছেন এবারকার এফিডেভিটে যে উনি ইরমা থেকে 1999 সালে, মানে গুজরাটের যে ইনস্টিটিউশনটি, উনি এখান থেকে ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট পাস করেছেন, সেটারও সার্টিফিকেটগুলো তুলে ধরার জন্য আমরা ডিমান্ড জানাচ্ছি। এবার ব্যালট পেপার, আমি ব্যালট পেপারটা এখানে ছাপানো হয়েছে ইনস্পাইট অফ আমাদের তরফ থেকে, ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে বারংবার আপত্তি থাকা সত্ত্বেও এই জিনিসটা উনি এই দেববর্মন টাইটেলটা ওখানে ব্যালট পেপারে অ্যাড করা হয়েছে। আমরা মনে করি এটা মারাত্মক মারাত্মক অন্যায়, মারাত্মক ভুল, এবং just to exploit and explore the sentiment of the indigenous people, they have inserted the bomb. Also, এই সমস্ত সার্টিফিকেটের সঙ্গে বিনম্রতার সাথে এসটি সার্টিফিকেট, ইস্যুয়েন্স অফ এসটি সার্টিফিকেট, এটা জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা আবেদন জানাচ্ছি ক্যান্ডিডেটকে এবং ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এখানে যারা সিইও রয়েছেন তাদের আইজ নিয়ে সিইও এবং রিটার্নিং অফিসারের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চ থেকে এই কটা, নাম্বার 1 হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন, যদিও সার্টিফিকেট দেয়নি, আমরা ক্যান্ডিডেটের কাছে এবার দাবি করছি যে আপনি দয়া করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো দিন। উই বিলিভ ইট শি হ্যাজ deliberately sworn in a false affidavit for which her nomination should be stands to be cancelled. Number 2, the Deborma name printed in the ballot paper, it is a gross intentional mistake committed by the candidate as well as by the Election Commission of India, just to exploit and explore the emotion of the indigenous people. That needs to be rectified. Number 3, all such ST certificate, certified copy of the electoral roll will be made public by the ECI as well as by the candidate. এটা মারাত্মক জালিয়াতি, মারাত্মক ফ্রড, মারাত্মকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত জালি কাগজ উনি জমা দিয়েছেন, সেটা তদন্ত হওয়া উচিত। আমি ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের কাছে অ্যাপিল করব, মর্নিং শোজ দ্য ডে, সকালটা বলে দেয় দিনটা কিরকম যাবে। আমি ওই দিকে যাচ্ছি না, যে এর আগে বলেছি যে ওনার বিরুদ্ধে
ওনার হাজব্যান্ডের বিরুদ্ধে নাকি একটা সিবিআই মামলা চলছে, এটারও এখানে উল্লেখ নেই। এর আগে আমরা বলেছি, সেটা আমি রিপিট করতে যাচ্ছি। এতগুলো গ্রস ইন্টেনশনাল অ্যানোমালিজ and the election commission completely silent and overlooking all these things raises doubt on the role of the election commission of India. I think there needs to be a thorough investigation in the coming days. If we don't get justice from the ECI, obviously we are going to drag this matter before the court. We will not have put an end to this in the coming days, whether she wins or loses. We are going to drag her to the court as well as the election commission for the intentional aiding and abetting such sort of heinous nature of, you can say, suppression of document, which have raised our eyebrows and concern. আমি আহ্বান জানাবো ত্রিপুরা জনগণের কাছে, ঘৃণার সাথে এই সমস্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করা উচিত। এগুলো রাজ্যের মানুষের জন্য ভয়ানক হবে আগামী দিনগুলো। এই সমস্ত মেটেরিয়ালস নির্বাচনে পার্টিসিপেট করাই হচ্ছে এটা মারাত্মক অন্যায়, যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত জালিয়াতি জিনিসগুলো করে বেড়ায়। এরকম কিছু সংগঠন ত্রিপুরাতে আছে যে নন ট্রাইবালদের সাথে ট্রাইবাল মেয়েদের বিয়ে হলে পরে ওই ট্রাইবাল মহিলাটাতে এসটি অধিকার থেকে বঞ্চিত হন, এই আওয়াজ তারা তুলেন। যেমন তুলেন খ্রিশ্চান হলে পরে তাদেরকে ডিলিট করতে হবে। তো এই ভদ্র মহিলা তিনি সেখানে বিয়ে হয়ে গেছে ছত্তিশগড়ে, কোথায় উনি দেবর্মা শিখছে। উনি তো দেবর্মা কালচার, দেবর্মা সংস্কৃতি, ত্রিপুরাসা সংস্কৃতি ওটা অ্যাডপ্টই করে নেব। কাজে আমাদের বলার বক্তব্যই জানেন যে হ্যাঁ, তিনি আমাদের শেষ মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের নাতনি, কিরিট বিক্রম মাণিক্য বাহাদুরের এই মেয়ে। এ সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের যে ক্লেম, we are the only representative of the Triprasa, we are the champion for the Triprasa culture, its heritage. তো এখানে কোথায়? কাজে এটাই আমাদের বলার প্রশ্ন যে এইভাবে আমাদের ত্রিপুরাজ্যের সরল শীতে মানুষ তাদের যে ভক্তি, তাদের ভালোবাসা, তাদের যে ইমোশনকে এইভাবে ইমোশনালি এক্সপ্লয়েট করা, দিস ইজ সামথিং এ ক্রাইম। এটা অনুচিত। এবং এভাবে যে কোনো নির্বাচনে দাঁড়িয়ে ভোট লওয়ার চেষ্টা, এটা আরেক ধরনের ফ্রড। এ সম্পর্কে ত্রিপুরাতে নির্বাচন মণ্ডলী সতর্ক হওয়া দরকার। আজকে নাকি রাতে আসবেন শুনুন, দেখলাম একটা কাগজে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং 17 তারিখে প্রাইম মিনিস্টার আসবেন। ভালো, উচ্চ রাজনৈতিক তার বিতর্ক হোক, এতে দেশের এবং রাজ্যের মানুষ তার লাভবান হবে। চিন্তা ভাবনার মধ্যে তার যে ইতিবাচক পরিবর্তন আসবে। আমি সেই জায়গায় মাননীয় অমিত শাহ আগামীকাল আসছেন, তার কাছে কয়েকটা প্রশ্ন আপনাদের মাধ্যমে রাখতে চাই। কালকে যেন তিনি কুমারঘাট থেকে তার পুনর্গ্রহণ করার চেষ্টা করেন। প্রথমটা হল the agreement signed between the Tripura Matha and the Government of India, having the presence of the state government, its representative. What is the timeline and roadmap, and what exactly the Government of India is committing to the Tripura Matha
or the people of the state or the Prasa people out of that. Because there is nothing spelled out. What has been said? That one joint working group or joint committee will be constituted. That committee will exercise the aspirations of the Tripura people. But according to the Tripura Matha, their only aspiration is the Greater Tripura land, but it is not mentioned there. From the end of the Tripura Matha, they are saying so many things. But Amit Shah, he is being the Home Minister. The people of the state like to know. This is not my opinion, my question. The people of the state like to know what exactly the government of India intends to do. Actually, তিনি যখন আসছেন এই এগ্রিমেন্ট সাইন হওয়ার পর, this is the first time is coming. We hope that will spell out. সেকেন্ড হলো যে এই কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, পত্রপত্রিকাতে ওনার ছবি টবি দিয়ে অসংখ্য বক্তব্য উঠছে। উনি নাম ধরে অমুকে প্রশ্ন করছেন, অমুককে প্রশ্ন করছেন, আগের দিনের নিচ্ছেন। আমি শুধু তাকে তাকে না কাছ থেকে কোনো উত্তর নেই, কারণ এই প্রশ্ন ওনাকে পাবলিকলি দেওয়া হয়েছে আরো আগে। That also I am asking to the Amit Shah, why Biplab Kumar Deb was toppled down after 4 years of his tenure in the office of the Chief Minister? Why? Because Biplab Deb was holding the post of the Chief Minister. It is a public post, highest post of any state government. So, one, he may be your party member, but while from the public and the constitutional chair you are toppling him or her, people has the right to know. আজ পর্যন্ত ত্রিপুরা মানুষ জানলো না, আগামীকাল আমরা জানতে চাই। যদিও ওই কেন্দ্রটা পূর্ব ত্রিপুরা কেন্দ্র, ওখানে না বললেও তিনি নিশ্চয়ই প্রেসের সাথে কথা বলবেন, আগরতলাতে এসে বলবেন তো নিশ্চয়ই। তিনি এই কথা বলেছেন, বিপ্লব দেবকে কেন 4 বছরের মাথায় নামিয়ে দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, কর্মসূচি নিয়ে নানাভাবে আলোচনা হবে, সমালোচনা হবে। ইজ মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তার মধ্যে সততা অর্থাৎ দিকদিটি থাকা দরকার এবং তার মধ্যে গ্রহণযোগ্যতা থাকা দরকার। আমি একটা একটা করে বলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রায় সর্বত্র শুরু করেন মোদির আশা, মোদির বিশ্বাস, মোদির দিশা, মোদির নেশা। তো তার বাইরে ত্রিপুরার যে গত 6 বছর ধরে তারা শাসন করছে, মোদির সেই দিশা, মোদির সেই আশা, মোদির সেই নেশা, এই ত্রিপুরাজ্যের অর্থ, সামাজিক, সাংস্কৃতিক, একটা রাজ্য মানে একটা দেশ মানে শুধু কিছু পরিকাঠামো না, তার সাথে তার আত্মিক থেকে শুরু করে সবকিছুতেই একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন চাই। সেগুলো আছে। তার কোনো পরিসংখ্যান দিতে পারে? গত 6 বছরে বিজেপি সরকার আসার আগে এই ত্রিপুরাতে এখানকার সোশিও ইকোনমিক যে তার পরিস্থিতি, পজিশন কিরকম ছিল, তারপর থেকে কিভাবে তারা সে পরিবর্তন এনেছেন তার কোনো ডেটা আছে? নেই। আর এটা বলার পরেই এরপর বলছেন নাকি
ইন্ডিয়া ব্লকের কোনো ইস্যুই নেই, বিভ্রান্তি। বলছেন এখন আর ত্রিপুরার যে ভোটে কোনো কারচুপি হয় না, চুরি হয় না, ভোটে ডাকাতি হয় না। কখন হয়েছিল? মাননীয় মুখ্যমন্ত্রীকে বলো কখন হয়েছিল? এখন হয় না বুঝলাম, তাহলে কখন হতো, কিভাবে হতো, তার কি নজির আছে? আর এটা আসতে গিয়ে বিগত দিনের কিছু ঘটনা, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো সরকার থাকার সময়তে কিছু যে আনওয়ান্টেড কিছু ইনসিডেন্ট হয়, আমাদের এগুলোতে অ্যাডমিট করতে কোনো অসুবিধা নেই। যেমন সেই বামফ্রন্ট সরকার সময়তেও, বা এখানে কংগ্রেস সরকার ছিল, যখন কংগ্রেস যুব সমিতির জোট সরকার সময় ছিল, কিছু আনওয়ান্টেড হয়েছে। বলছেন আমরা এগুলি রিওপেন করবো, মোস্ট ওয়েলকাম। আমি তো বলছি মোস্ট ওয়েলকাম, কিন্তু গত 6 বছর তোমাদের মনে পড়লো না? হঠাৎ করে এই নির্বাচনের সময় তোমার মনে পড়লো কেন? তাহলে সেই জায়গাতে আমি বলবো, তাহলে 1990 ইংরেজিতে এডিসি ইলেকশনে এই মোহনপুর, আমাদের বর্তমান মন্ত্রিসভার 2 নম্বর মন্ত্রী যিনি, তার নির্বাচনী ক্ষেত্রে অরুণ দেব নামে একজন এডিসি ইলেকশনের সময়তে বুথের ভিতরে খুন হয়েছে। শুরু প্রথম জিজ্ঞাসাবাদ করা হোক, সেখানকার তৎকালীন যুব কংগ্রেসের নেতা, যুব কংগ্রেসের নেতা ছিলেন। হ্যাঁ, সেটাই আমি বলছি না, ওরা ওদের কথাই বলছি যে তৎকালীন তখনকার যে যুব কংগ্রেস নেতা ছিলেন তিনি, হেড অফ দ্য অ্যাফেয়ার্সে, সেখান থেকে শুরু হোক। এবং আরো জানবেন বীরচন্দ্র মনু, সেখানে 12ই অক্টোবর প্রতি বছরই আমরা শহীদ দিবস উদযাপন। এখন বিজেপি আসার পর বলছে না, সিপিএম করতে পারবে না, তারাই করবে। তো ঘটনাটা কি? হ্যাঁ, ওই সময়তে কিছু ডিসগ্রান্টেড এলিমেন্ট ছিল, এই সমস্ত এলিমেন্ট এখন বিজেপির ঘরে। এগুলোই এখন বিজেপির দেবতুল্য কার্যকর্তার আসনে তারা বসে আছে। তো আমরা মুখ্যমন্ত্রী কথাগুলি বলছেন একটা আবেগ তৈরি করার জন্য, আমরা এগুলি এই করব। কাকে উনি শাসাচ্ছেন? তাদের সে তদন্ত তাদের ঘরে ঢুকবে, এবং সেই লোকগুলো এখন তাদের ঘরে আসছে। দ্বিতীয় যে বিষয়টা